আসসালামু আলাইকুম দর্শক। একটি ভালো খবর অবশ্যই, কেননা ভারতের যেই বিজেপির শাসন বা তাদের একচ্ছত্র যে মানে আধিপত্য, সেই আধিপত্য ক্ষুণ্ণ হয়েছে। কেননা একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। এর সুফল ইতিমধ্যে পেতে শুরু করেছে ভারত। কেননা শরিকরা বলছে তাদেরও গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দিতে হবে। এমনকি শরিক একটি দলের সদস্যরা দাবি করেছে যে মুসলমানদের যেই অধিকার সেটা সংরক্ষণ করতে হবে চাকরি এবং তাদের সম্পত্তি রক্ষার ক্ষেত্রে। তো এটা বিজেপির জন্য খুবই বিব্রতকর। এর মধ্যে আবার লোকসভায় এবার ফেস করতে হবে রাহুল গান্ধীকে। যেই রাহুল গান্ধীর কংগ্রেস গত এক দশক ধরে বিরোধী দলের কোনো মর্যাদা ছিল না, এবার খুব শক্তিশালী রূপে তারা লোকসভায় আসছে। সেই খবর দিয়ে বলা হচ্ছে যে এক দশক পর লোকসভায় বিরোধী নেতা পাচ্ছে ভারত। আর সেই ক্ষেত্রে কংগ্রেস নেতা রাহুল গান্ধীরই সেই নেতা হওয়ার জোর সম্ভাবনা। শনিবার দল থেকে রাহুল গান্ধীকে সর্বসম্মতভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। এই নিয়ে কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধীদের ইন্ডিয়া জোটের অন্য শরিকদের সঙ্গে আলোচনা হবে। রাহুলকে বিরোধী দলীয় নেতা হিসেবে মনোনয়ন দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ বৈঠকে বসেছিলেন কংগ্রেসের শীর্ষ নেতারা। বৈঠক শেষে কংগ্রেসের সাধারণ সম্পাদক কে.সি. ভেনুগোপাল এক সংবাদ সম্মেলনে বলেন, লোকসভায় রাহুল গান্ধীকে বিরোধী নেতা করা সংক্রান্ত প্রস্তাব সব অংশগ্রহণকারী সর্বসম্মতভাবে পাশ করেছেন। দেখেন, ইন্টারেস্টিং ব্যাপার, রাহুল গান্ধী কিন্তু বিরোধী নেতা হবার আগেই মোদীকে চ্যালেঞ্জে ফেলেছে এবং বলেছে যে মোদী এবং অমিত শাহ তারা বিভ্রান্তি ছড়িয়ে সবাইকে শেয়ার বাজারে অংশ নিতে বলেছে, কিন্তু শেয়ারের দরপতন ঘটেছে। ফলে এতে একটা কারসাজি আছে এবং কোটি কোটি টাকা আত্মসাৎ হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে বিনিয়োগকারীরা। এটার তদন্ত সে দাবি করেছে। তার মানে সরকার গঠনের আগেই কিন্তু মোদি একটা চাপের মধ্যে পড়লো এবং আনুষ্ঠানিকভাবে যখন রাহুল গান্ধী বিরোধী নেতা হবেন তখন কিন্তু রাহুল গান্ধী প্রতিনিয়ত একটার পর একটা পয়েন্ট দিয়ে কুপঘাত করবেন। ফলে নিঃসন্দেহে বলা যায় যে আগামী 5টা বছর যদি টিকতে পারে বিজেপি সরকার, তাহলে তাদের জন্য একটা কঠিন অবস্থা হবে। ভারতের কেন্দ্রীয় সংসদের নিম্নকক্ষ লোকসভা 2014 সাল থেকে বিরোধী দলীয় নেতা শূন্য ছিল, কারণ লোকসভায় বিরোধী নেতা হওয়ার জন্য কোনো একক দলকে মোট 543 আসনের অন্তত 10% পেতে হবে। কিন্তু গত 2 লোকসভা নির্বাচনে কংগ্রেস বা অন্য কোনো দল তা পূরণ করতে পারেনি। এবার কংগ্রেস 99টি আসন পাওয়ায় সেই খরা দূর করতে পারে। এদিকে আগামীকাল রোববার টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। এবারের নির্বাচনে বিএনপি 240টি আসন পেয়েছে, দলটি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে সব মিলিয়ে ভারতের রাজনীতিতে একটি নতুন নাটকীয়তা দর্শক অপেক্ষা করছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।